আজকের জানো তো আজকের যে ঘটনাগুলো আছে সেই ঘটনা যে বেশ কয়েকটা তো এসছে আমার কাছে। তার মধ্যে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বলবো, আর দুটো ঘটনা বলবো, যেটা দুটো ঘটনা না বললে একটা ঘটনা বলবো। আমার এখানে একটা বর্ষা বলে একজন বৌদি আছে, ওই বৌদির নিজের বৌদির সাথে ঘটে যাওয়া একটা মারাত্মক ঘটনা। আর একটা আমার যে অঘোরে জেঠু আছে, সেই অঘোরে জেঠু যখন প্রথম সব সাধনা করতে গেছিলেন এবং তার সাথে যিনি গুরু ছিলেন ওনার, তো তা মানে কি বলবো, এই গুরুর সাথে গুরু বলুন গুরুদেব বলুন, ওই জেঠুর একটা চরম অভিজ্ঞতা হয়েছিল একটা জেঠুর। তা আমি শুরু করে দিই লাইটটা। তা আমি প্রথমেই যে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বলবো, এই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা আমাকে বলেছে আমারই বন্ধু অনিন্দ বলে, তার অফিস কলিগ মৌ বলে একটা মেয়ের জীবনে। অনি আর মৌ একই অফিসে কাজ করে এবং এখনো করে। তারা অফিসে কাজ করছে প্রায় 2 ইয়ার্স হয়ে গেল, 2 ইয়ার্স ধরে একসাথে কাজ করছে। এবং তারা মৌদি আর মানে মৌ একটু বড়, ওকে হনি মৌদি বলেই ডাকে। আর মৌদির যে হাজবেন্ড সে হচ্ছে অভিষেক, ওর ডাক নাম ভালো নাম হচ্ছে অভিষেক। ওরা অভিদা করে ডাকে, মৌদি আর অভিদা। তা একদিন দেখছে এরকম কাজ করছে একদিনও দেখছে যে মৌদি ভীষণ রকমের অন্যমনস্ক, যেটা ও কিন্তু সাধারণত থাকে না মৌদি। ও কি করে বলছে যে এমন কিছু ভুল করছে, সিলি মিস্টেক করছে, সেটা কিন্তু ওর বসেরও চোখে পড়ে এবং ওকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বস আলাদা করে বোঝায়। কিন্তু ও কাজের প্রতি এতটাই ডেডিকেট ছিল, খুব একটা ছুটি ছাটা, খুব দরকার না পড়লেও কিন্তু খুব একটা ছুটি ছাটা নিত না। তো ও যে কাজগুলো করতো মোটামুটি খুব ভালো, মানে খুব ভালো কাজ করতো এবং পুরো অফিসের বস ওর ওপর বেশ খুশি ছিল মৌদির ওপর এই অল্প 2 বছরের মধ্যে। তা মৌদি এরকম করে আছে, একদিন বসে রয়েছে, মানে ওর সামনে ল্যাপটপটা খোলা রয়েছে, বলছে মৌদি আপন নয়নে ল্যাপটপটার দিকে তাকিয়ে বসে আর 2 চোখ দিয়ে জলটা বেরোচ্ছে। এবার 2 চোখ দিয়ে জল বেরোতে ওর যেহেতু পাশেই বসতো অনি, তখন ও দেখে বলছে মৌদি তোমার কিছু হয়েছে? তখন মৌদি বলছে একটু তো প্রবলেম হয়েছে। বলছে তো তুমি আমার সাথে শেয়ার করতে পারো ছোট ভাই হিসেবে। তা বলছে তাহলে আজকে তোমার ছুটির পরে, মানে তোর ছুটির পরে সামনে যে ক্যাফেটেরিয়াটা আছে ক্যাফেতে গিয়ে আমরা বসবো। তা বসে বলছে জানিস তো অনি, জানিস তো ভাই, আমার না মনে হয় অভির সাথে আর সংসার করা হবে না। এবার অনি তো শুনে খুব অবাক হয়ে যায়, কারণ ওরা খুব হ্যাপি কাপল, নিজেরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, তারা কি করে হঠাৎ করে এখন এই কথাটা বলছে। তা ও তখন জিজ্ঞেস করেছে মৌদি হঠাৎ করে তুমি এই কথাটা কেন বলছো? তা তখন মৌদি বলছে আর বলিস না, তোর অভিদার জীবনে অভিদার এক্স ফিরে এসছে। এবার বলছে অভিদার এক্স? তুমি কি বলছো এইসব? অভিদার আবার এক্স ছিল নাকি কোনোদিন? তো তোমার সাথেই তো বহু বছর রিলেশন থেকেই তো তোমরা বিয়ে করলে। তা এবার বলছে না, ও যখন কলেজে পড়তো ও একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটাই চিট করে ওকে ছেড়ে চলে যায়। তারপরে বহু বছর তার সাথে কোনো যোগাযোগ নেই এবং তারপরে তো আমার সাথে রিলেশন হয় এবং আমার সাথে বিয়ে হয় তার। এবার তো বলছে তাহলে তুমি জানতে পারলে কি করে? বলছে কিছুদিন ধরে অভিদার মধ্যে একটা ভীষণ রকমের একটা চেঞ্জ হতে দেখা যায়,
কিচেন যেমন যতটা টাইম আর কি মৌদিকে দিচ্ছিল সেই টাইমটা অভিদা কিন্তু আর টাইম দিচ্ছিল না। মানে ও অনেকটা সময় ফোনে ব্যস্ত থাকতো, একটা সময় মানে ওরা একটা কাজ মানে দুজনের ছিল যে যে কোনো রাতে অফিস থেকে ফিরে দুজনে মুভি দেখা, দুজনে খেতে খেতে সেইগুলো বন্ধ হয়ে যায়। এবং একদিন অভিদা ভুলক্রমে আগে অভিদার পাসওয়ার্ড জানতো, অভিদার পাসওয়ার্ড জানতো এবং অভিদার পাসওয়ার্ড হাই সৌমদি। তো এবার বলছে যে অভিদা এবার ফোনটা কোনো ক্রমে রেখে চলে যায়। আগে কিন্তু ফোন নিয়েও বাথরুমেও যেত না, কিছুই করতো না, এখন তো ফোন রেখে চলে যাচ্ছে। এমন কি ওর ফোনের যে পাসওয়ার্ড ছিল সেটাও ও চেঞ্জ করে নিয়েছিল। তা এরপরে ও যখন ফোনটা ধরে, ফোন আসে বাথরুমে থাকাকালীন অভিদা ভুলে যায় এবং মৌদি জবানবন্দিতে বলে যে ফোনটা বাজে। আমি দেখি একটা মেয়ের নাম্বার, মেয়ের নামটি হচ্ছে মীনাক্ষী নাম্বার বলে ফোন করেছে। তো আমি জাস্ট ফোনটা তুলেছি, কোনো হ্যালো ফ্যালো কিছু বলিনি। ও তখনই বলতে শুরু করে দেয়, অভি আজকে তোমার সাথে দেখা করার কথা, তুমি এখনো আসছো না কেন, আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, বিভিন্ন রকম বলছে। তা এবার এই কথা শুনে ও তো আর কিছু বলেনি, ফোনটা কাট করে দেয় এবং অভিদাকে গিয়ে বলে যে এই মীনাক্ষী মেয়েটাকে তোমার সাথে দেখা করার কথা, ও হোটেলে অপেক্ষা করছে, ও হোটেলে চলে এসছে, তুমি হোটেলে যাচ্ছ মানে কাজের নাম করে তুমি হোটেলে যাচ্ছ। সে তো মানে তোমার মানে মৌদির রাগে ফেটে পড়েছে আর কি। তা অভিদা কি করেছে, অভিদা ওকে কিছু শান্ত না করে উল্টে ওকে চড় মেরেছে, যা মানে ওর বিবাহিত জীবনে যা অভিদা কোনোদিন করেনি। এবার অভিদা তখন বলছে ভারী কি গলায় বলছে, মৌ বলছে যে তুই জানিস না, তারপরে যে ওর যে ভয়েসটা, ও যে রেগে গিয়ে যে ভয়েসে কথা বলছে সেটা যেন মনে হচ্ছে পুরো চেঞ্জ লাগছে, ওর ভয়েসে ও কথা বলছে না, বলছে আমি কি করব সেটা আমার ব্যাপার, তোর যদি থাকতে হয় মানে তুই তুকারিতে শুরু করে দিয়েছে, তোর থাকতে হলে তুই থাক, না থাকতে হলে আমাকে ছেড়ে দে, আমি ওকে ছাড়া মীনাক্ষীকে ছাড়া কাউকে থাকতে পারবো না, আমি ওকে নিয়েই করব, ওকে নিয়েই ঘর করব, ওকে নিয়েই থাকবো। তা এরপর তো এই কথা শুনে তো মৌদি বলছে আমি তো কান্নায় ভেঙে পড়ি। তারপরে মাথা যখন একটু শান্ত হয় তখন শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ভাসুর যা এদের সবাইকে জানায়, কারণ ওরা অভিদারা ছিল দুই ভাই, ওরা তো শুনে মাথায় হাত, কারণ ও অভিদার মৌদি ছিল খুব ভালো, মানে খুব ভালো বলতে কি মানে ভালো বৌমা আর কি, খুব ভালো বৌমা, খুব মানে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা, রাখা, প্রত্যেক সপ্তাহে ছুটি পেলেই চলে যাওয়া, এরকম করতো। তাও এই কথা শুনে তো শ্বশুর শাশুড়ির মাথায় হাত, ওরা যা বলছে তুই এরকম, এই মীনাক্ষী তো বহু বছর আগে ছিল, এখন ও কোথা থেকে উদয় হলো হঠাৎ করে এত বছর বাদে, তুই কোথাও ওকে যেতে দিবি না, আমরা যাচ্ছি, এই করে তো অভিকে তো আটকে রাখার চেষ্টা করে, কিন্তু অভি থাকতে চায় না, মানে ওকে ধাক্কা মেরে, রীতিমতো ধাক্কা মেরে মেরে ওই ইয়েতে চলে যায়, ওকে নিয়ে মানে মীনাক্ষীর কাছে চলে যায় হোটেলে। এরপরে তো আসে মীনাক্ষীর সাথে টাইম স্পেন্ড করে বাড়িতে এসে দেখে যে ওর মা বাবা সবাই এসেছে, এসে তখন বলছে যে ও যখন কথা বলছে, ওর মা যখন ওকে চার্জ করছে যে এই কেন আবার এর সাথে মিশছিস, তাহলে মৌয়ের কি হবে, তুই কেন তাহলে মৌকে বিয়ে করলি, তুই যদি মীনাক্ষীকেই করবি, তখন বলছে আমার মীনাক্ষীকে ডিভোর্স চাই। এবার ও যখন প্রথমেই কথাটা বলছে বিশ্বাস করবে না, ওর মা বলছে এ ছেলে আমার না, এ ছেলে মৌ, এ ছেলে আমার না, এ হতেই পারে না, এ আমার অভিনা। তো বলছে মানে, বলছে এ যে ভাষায় কথা, এ যে গলায় কথা বলছে এ তো আমার অভির গলায় না, তুই না না এ হতে পারে না, এরকম করে ওর মা বলছে। তো ও কোনো পাত্তা না দিয়ে ও তো নিজের ঘরে চলে গেছে, রীতিমতো ওদের বেডরুম কিন্তু আলাদা হয়ে যায়।
এবার মৌকে বলে, মৌয়ের যেহেতু এখানে অফিস ছিল, এবার মৌ তো আর ফিরে যেতে পারবে না ও শ্বশুর শাশুড়ির সাথে বা মা বাবার সাথে, যেহেতু একটু দূরে থাকতো ওরা। তা তখন অভি ইয়েকে বলে, ওর শ্বশুর শাশুড়ি আর যা দুজনে মিলে ওকে শান্ত, মানে মৌকে কান্নাকাটি যেহেতু করছিল মৌদি, সেহেতু ওকে শান্ত করে এবং বলে যে আমার মনে হয় ওর মধ্যে কিছু রয়েছে, কারণ ওর যা হাব ভাব দেখলাম, আমরা তো অভিকে কোনোদিন এতদিন দেখিনি, আর তুইও দেখিসনি এরকম অভিকে, নিশ্চয়ই কিছু রয়েছে। আর ওর মানে গুরুদেব ছিল ওর মায়ের, তা ওই গুরুদেবের কাছে নিয়ে যাওয়ার প্ল্যান করে। তা এই অবধি ও তো প্ল্যান অবধি ওইটুকু শুনেছিল। তো তারপরে বেশ কিছুদিন ও কাজের মধ্যে ছিল, কাজের মধ্যে থাকতে 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 তারপর ওরাও ভুলে যায় অভিদার কি হয়েছে। তারপর দেখছে যখন মৌদি আবার নর্মাল লাইফে ফিরে এসছে, তখন আর ও ভুলে গেছে। হঠাৎ কোনো একটা কারণে ওর হঠাৎ মনে পড়েছে অভিদার ঠিক আছে কিনা জিজ্ঞেস করি। তা এবার অনি বলছে আমি জিজ্ঞেস করতে, তখন অভিদাকে বলছে যে বিশ্বাস করবি না, ওই মেয়েটি মানে দুটো প্রেত চালান করেছিল ওর ওপর, যাতে ওকে নিয়ে এসে ওর হাতে তুলে দেয়। এবার বলছে মানে এ আবার হয় নাকি? তখনও বলছে হ্যাঁ রে, আমিও জানতাম না। এবার যে অভিদাকে যে নিয়ে যাওয়ার, গুরুদেবের কাছে নিয়ে যাওয়ার কথা হয়েছিল, ওই গুরুদেব তখন বলছে, গুরুদেবের কাছে তো সে তো প্রথমে কিছু যেতেই চায় না, না ইয়ে করবো না, আমি যাব না, আমার কিচ্ছু হয়নি, আমি মীনাক্ষীর সাথে থাকবো, তোমরা ওকে নিয়ে চলে যাও। তখন ওর বাবা বলছে আমি কিন্তু তোকে ত্যায্য পুত্র করবো তুই যদি মীনাক্ষীকে বিয়ে করিস। তাও বলছে তোমার সম্পত্তি তো আমার কোনো, আমি যেটুকু রোজগার করি আমার আর মীনাক্ষী সেটুকু চলে যাবে, তোমরা মৌকে নিয়ে যা পারো করো, গে যাও, এরকম বলছে। তা এবার যেহেতু একদমই যেতে চাইছে না, ওর দাদা বৌদি মানে ওর ভাসুর যা মানে ও শ্বশুর শাশুড়ি এরা সবাই ঠিক করে যে ওকে না ঘুমের ওষুধ খাইয়ে ওকে গাড়িতে তুলে সিধা মানে গুরুদেবের আশ্রমে নিয়ে যাওয়া হবে। তা গুরুদেবের আশ্রমটা ছিল ঝাড়খণ্ডে। তা অতটা দূর, মানে কলকাতা থেকে ঝাড়খণ্ড আসতেও তো টাইম লাগে। তা মাঝ রাস্তায় যে ও যদি ঘুমটাও ভেঙে যায়, ও তো আর কিছু করতে পারবে না, গাড়ি থেকে লাফ মারতে পারবে না, অতজন থাকবে। তা ওরা কি করে, রাতে খাবারের সাথে ওরা কিছুটা ঘুমের ওষুধ খাইয়ে দেয়, মানে যেটুকু ঘুমটা থাকবে আর কি, ঘুমের ঘোরটা। ততক্ষণে ওরা চেষ্টা করবে সারা রাতে যতটা পারে ওই মন্দিরের মানে আশ্রমের কাছাকাছি চলে যাওয়ার। এবার তো যথারীতি সবাই মিলে খেতে বসে এবার সেই মৌ খেতে দিচ্ছে বলে বলছে জানিস আমি খেতে দিচ্ছি বলে ও খাবে না, বলছে আমি খাবো না এই খাবার, মৌয়ের হাতের রান্না আমি খেতে চাই না, এরকম করে বলছে। তা এবার তো বলছে এতদিন তাহলে তুই কি করে খাচ্ছিলিস? বলে আমি তো এতদিন ঘরে খাইনি। তখন মৌকে বলছে হ্যাঁ, তখন মৌ বলছে হ্যাঁ ওই মীনাক্ষী যা খাবার দিত ও এনে এনে খেত। তা ও ঠিক বলছে ঠিক আছে আজকে খেয়ে নে, আজকে দেখছি। তা ও তো কোনো রকম ওর মা দাদা বাবা সব ধমকে ধামকে ওকে খাওয়ানো হয়, খাইয়ে ও দেখছে ঘুমিয়ে পড়েছে। মানে ওকে সে কষ্ট সৃষ্ট করে চ্যাংদোলা করে দাদার মানে ওর যারা বন্ধু বান্ধব আছে তাদের ডেকে এনে চ্যাংদোলা করে, আর ও হাট্টা কাট্টা বেশ, আর অভিদা বলছে প্রায় 6 ফুটের কাছে হাইট। হ্যাঁ, ওই হাট্টা কাট্টা লোককে তুলে নিয়ে যাওয়াও তো কষ্টকর, ও তো পুরো ঘুমিয়ে কাদা হয়ে গেছে, ও তো পুরো বডি ছেড়ে দিয়েছে। তা বলছে 4 জনে মিলে কোনো রকমে আমরা গাড়িতে তুলি, দিয়ে সোজা ভোরবেলায় ওর মানে তখন না বেশ বেলা হয়ে গেছে, আমরা যখন ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি আর হয়তো 20-30 কিলোমিটার বাকি আছে, তখন ওর ঘুমটা মানে আদো আদো ভাঙছে। তখন ও জিজ্ঞেস করছে আমি কোথায় আছি, আছে, ওরা কোনো উত্তর দেয়নি। সিধা মন্দিরে নিয়ে যাই। বলছে আশ্রমের যে গেটটা দেখেছে, ও যদি রুদ্রমূর্তি দেখো, মানে চোখগুলো পুরো লাল হয়ে গেছে, সাথে মানে চিল্লাচ্ছে আমি যাব না, আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। ওই মা বাবা দাদা বৌদি মানে কাউকে সে মানছে না। এবার গুরুদেব তো ওই চিৎকার শুনে বাইরে এসে ওনার হাতে কিছু একটা ওই কমণ্ডুল থেকে ওর গায়ে ছুঁড়ে মারতে ও শান্ত হয়ে যায়।
ও শান্ত হতেই তখন ওকে ধরে ধরে ওর দাদা আর বাবা মিলে অভিকে নিয়ে যায় আশ্রমের ভেতরে। আশ্রমের ভেতরে নিয়ে গিয়ে ওকে সেই মানে যজ্ঞের সামনে বসানো হয়। যজ্ঞের সামনে বসানোর পরে মানে ও নিজে বলতে থাকে ওই এক্স এর স্বভাবটাই হচ্ছে মানে পয়সা লুট করে নেওয়া, ঠিক আছে, পয়সা লুট করে নেওয়া, মানে বিভিন্ন ছেলেদের কাছে আজ একে বিয়ে করে ওর সম্পত্তি হাসিল করে কিছুদিন বাইরে চলে যাওয়া, ওখানে মদ মস্তি করে যখন টাকা পয়সা শেষ হয়ে যায় তখন আবার তারা মানে সে ফিরে এসে আবার একজনকে ধরে, মানে ওর ব্যবসাটাই হচ্ছে এটা। তাই এবার পাকড়াও করেছে একে। এবার এক্স এর প্রতি ওই এক্স বলে কথা, নিশির ডাক আর কি, নিশির ডাককে তো আর অস্বীকার করা যায় না। আমি অন্তত বলি এক্স এর ডাক মানে নিশির ডাক। তো ওই নিশির ডাককে আর সে কি করে অভিদার মানুষকে কি করা যায়, আর নরম সরম মানুষে গলে গেছে এক্সকে দেখে। তা ওই নিশির ডাকের পাল্লায় পড়ে তা ওর ওপর দুটো কোথা থেকে ও আবার দুটো প্রেত চালনা করেছিল। চালনা করে ও শুধু একটাই বক্তব্য ছিল যে ওই প্রেত দুটোর কাছে নাকি ওর একটাই ইয়ে ছিল, মানে ও একটু তন্ত্রবিদ্যাও নাকি করতো, ঠিক আছে, ওই প্রেত দুটো নাকি ওর পোষা। ওদের কাজই ছিল যে ওকে ওর কাছ থেকে মানে মোয়ের কাছ থেকে ছিনিয়ে এনে ওর টাকা পয়সা যাবতীয় যা কিছু ও যাতে বিয়ে করে এবং ওর কাছে ওর নামে লিখিয়ে দিত, এবং ও সিরিয়াসলি করতো, মানে এতটাই ও করে ফেলেছিল ওকে। তা তারপরে তো ওর বিভিন্ন যাগযজ্ঞ মাদুলি ফাদুলি দিয়ে ওকে মানে পুরো ক্লিন করে তারপর অভিদা ওর হাত থেকে মুক্ত হয় এবং বলে যে তোমরা কিন্তু আর ওই ফ্ল্যাটে ফিরে যাবে না, তোমরা অন্য নতুন ফ্ল্যাট দেখো। ওরা নতুন ফ্ল্যাট দেখতে থাকে, কিন্তু চাকরি তো আর ছাড়া যায় না। অভিদার অফিসের খোঁজও জানতো, অভিদার অফিসে গিয়ে ইয়ে করতো। যখন অভিদা ওকে ইগনোর করা শুরু করলো, এমনকি অভিদার বাড়িতে পর্যন্ত চলে এসেছিল, অভিদার অফিসে চলে যেত যখন তখন। তা এই প্রবলেমটা ওর বসের সাথে শেয়ার করাতে বস অন্য আর একটা অফিসে ট্রান্সফার করে দেয় ওকে, মানে ওদেরই ওই অন্য একটা ব্রাঞ্চে ট্রান্সফার করে দেয় এবং ওরা সেই জায়গা থেকে উঠে চলে যায় এবং আরো ওর অফিসের কাছাকাছি একটু, মুদির অফিস থেকে একটু দূর হয়ে যায়, কিন্তু অভির অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট ওরা কিনে নেয়, ওখানেই ওরা রয়েছে। মানে বলছে ভাবো একটা মানে একটা মেয়ে কতটা নৃশংস হতে পারে যে এরকম প্রেত চালনা করে, বলছে শুধু ও একটা না, আরো এরকম বেশ কয়েকজনের ইয়ে করেছে, মানে ও বেশ কয়েকজনের সম্পত্তি হাতিয়ে নিয়ে বিদেশে গিয়ে ফুর্তি ফাত্তা করে আবার যখন ইয়ে হয়েছে আর একজনকে বিয়ে করেছে। ওর পেশাটাই ছিল এই যে ঠকিয়ে প্রতারণা করে ও সম্পত্তি হাসিল করব, এবং এই সম্পত্তি হাসিল করা তো কিন্তু এই দুটো প্রেত মানে এমন ভাবে ওকে জালে ফাঁসিয়ে রাখতো মানে ছেলেগুলোকে, যাতে ওরা সমস্ত সম্পত্তি বলো মানে মা বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও তারা কিন্তু সেই কাজটা করতে বাধ্য হতো। তা কেমন লাগলো এই ঘটনাটা আমাকে একটু জানিও। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা আমি শুরু করে দিই, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। দ্বিতীয় ঘটনাটা বেশ মানে অদ্ভুত রকমের ঘটনা, এরকমও যে হয় তা ব্যাঙ্গালোরের মতন শহরে একটা অদ্ভুত জায়গা। আমাদের এখানে বর্ষা নামে একটা আমার বৌদি আছে, তা ওর নিজের বৌদির জীবনের ঘটনা। তা বৌদির জবানবন্দিতেই আমি বলছি। তো দাদা আর বৌদি চাকরি করতো হচ্ছে ব্যাঙ্গালোরে, এবং ওখানে একই অফিসে চাকরি করা সূত্রে দুজনের আলাপ পরিচয় এবং সেখান থেকে বিয়ে। তা এমএনসি যেহেতু ওরা এবার দাদা যেহেতু একটা মেসে থাকতো আর বৌদির বাপের বাড়িতে থাকতো, সেহেতু বিয়ে হওয়ার পর কোথায় থাকবে তা ওরা ঠিক করে যে অফিসের কাছাকাছি ওরা একটা ফ্ল্যাট আপাতত ভাড়া নেবে, পরে যদি ভালো কোনো ফ্ল্যাট পাওয়া যায় তবে তারা কিনবে। তা এবার ওরা ঠিক করে যে এবার একটা ফ্ল্যাট পায়
এবার ফ্ল্যাটটা দেখে মানে দাদা প্রথমে দেখে আসে, দাদার বলে যে খুব ভালো ফ্ল্যাটটা, খোলা মেলা আছে, কিন্তু 7 তলায় সেটা। তা এবার বলেছে ঠিক আছে আমি একটু দেখে আসি। তখন বৌদি বলেছে একদিন দুজনে মিলে গিয়ে দেখে এসছে। তো দেখছে যে দুটো পাশাপাশি ফ্ল্যাট রয়েছে, 2 BHK ফ্ল্যাট, সামনে দুটো আলাদা আলাদা বড় বড় বেডরুম, তারপর অ্যাটাচ বাথ, বড় ডাইনিং কাম কিচেন, সামনে সামনে বড় ব্যালকনি, মানে ডাইনিং এর সামনে ব্যালকনি, এবং একটা ঘরের অ্যাটাচ হচ্ছে, একটা ঘরের ব্যালকনি অ্যাটাচ হচ্ছে ওই ব্যালকনির সাথে, আর একটা ঘরের আলাদা। তা খুব সুন্দর, ওর তো খোলা মেলা, খুব ভাল লেগেছে। তা ও এবার খেয়াল করছে, যখন ওই বড় বারান্দাটায় গেছে, বড় বারান্দায় গিয়ে দেখছে যে ওদের যে পাশের ফ্ল্যাটটা আছে, পাশের ফ্ল্যাটেতে একটা দেয়াল থাকে, মানে কেউ আমাদের যেমন এখানে হাফ দেয়াল তোলা রয়েছে, আমরা যেমন এখন করেছি পুরোটা দেয়াল মানে করে দিয়েছে আর কি, বাঁধিয়ে দিয়েছি, যার জন্য কেউ এপাশ ওপাশ দেখতে পারবে না। তা ওদেরটা দেখছে যে ওদের ওই যেখানটা রয়েছে না, সেখানটা এরকম একটু আকৃতি হাফ তেরচা মতন করে, ওখানটা গেট দুদিক দিয়েই খোলা যায়, মানে ওই দিক দিয়ে ওরা খুলতে পারবে, ওই দিক দিয়ে এরাও খুলতে পারবে, এরকম ছোট একটা গেট করা। তাই এবার ও তো দেখে অবাক হয়ে যায়, বলছে এ আবার কি, এ আবার পাশের ফ্ল্যাটের সাথে এ আবার হয় নাকি, এরকম দেয়াল না দুললে আমি থাকতে পারবো না, এরকম। তখন দাদা বলছে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে দুটো পাশাপাশি যে ফ্ল্যাটটা ছিল সেটা হচ্ছে 2 ভাইয়ের ছিল। এবার 2 ভাই রিটায়ার করে তারা গ্রামে ফিরে গেছে, গ্রামে ফিরে যেতে এই ফ্ল্যাট দুটো কি হবে, এবং তাদের ছেলে মেয়েরাও বিদেশে সেটেল করে গেছে। এবার বাড়ির এই দুটো ফ্ল্যাটের কি হবে, তা ওরা তখন ভাড়া দিয়ে দেয়। তার জন্য যেহেতু 2 ভাই পাশাপাশি থাকতো, তাদের ফ্যামিলি থাকতো, যাতে যাতায়াত করার সুবিধা হতো, তারা ওই বারান্দা দিয়ে টুকটুক করে যাতায়াত করতো। তাই এই কারণে ওই গেটটা। তাই এবার তো ভালো, ওরা চলে আসে ওই বাড়িটায় চলে আসার পর বেশ ভালো দিন কাটছে। এবার 1 সপ্তাহ বাদে তার নিচের আর একজনের গৃহপ্রবেশ ছিল, তো ওনারা বেশ বড় করে গৃহপ্রবেশ করে, তো ওনাদেরও বলেছে বর্ষাদের। তা বর্ষা তখন বলেছে দেখুন আমরা তো ওরা এমএনসি তে কাজ করতো, তা এমএনসি ছুটি হলে তারপরে আমরা হয়তো সন্ধ্যেবেলায় যাব। তা বলছে হ্যাঁ আমাদের সন্ধ্যেবেলাতেও এলে কোনো অসুবিধা নেই। তা ওরা গেছে সন্ধ্যেবেলাতে, স্বামী স্ত্রী। এবার ও কি করেছে, ওর তো ছেলের যেহেতু আলাপ পরিচয় হচ্ছে, আরো সোসাইটির মানে ফ্ল্যাটের মহিলারা এসে গল্প গুজব করছে। এবার ওরা খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পর ওই ওর দাদা বলেছে তো তুমি থাকো, আমি ওপরের, ওদের যেহেতু একদম ওপরেই ছিল, ওপরে আমি চলে যাচ্ছি। দাদা চলে যায়, দাদা চলে গিয়ে ফ্ল্যাটের মধ্যে ঢুকে যায়। এবার ও তো একটু রাত হয়েছে, গল্প গুজব করতে করতে বেশ ভালো আলাপ হয়ে গেছে ওই ফ্যামিলিটার সাথে, ওরাও নতুন। তা এবার ও যখন বলছে এবার তো অনেক রাত হয়ে গেছে, আমরা তোমার এবার আমি ঘরে যাচ্ছি, গুড নাইট বলে যখন ও বাইরে আসছে, দেখছে যে একটা একটু এরকম ভাবে কুজো হয়ে হাঁটছে একটা বয়স্ক মহিলা, নিচের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছে। এবার ওর বৌদি তখন বলছে যে মানে দিদা তুমি কিছু খুঁজছো, মানে আন্টি আপ কুছ ঢুঁढ रहे हो क्या? তা তখন ওই বুড়িটা বলছে যে আমাকে আন্টি বলো না, আমাকে সবাই এখানে বুয়া বলে ডাকে, আমার 2 ভাইজি তারাও আমাকে বুয়া বলে ডাকে, তুমিও আমাকে বুয়া বলে ডাকবে। তা বলছে আপনি কিছু খুঁজছেন? বলছে আরে বলো না, এত জুতোর মধ্যে আমার জুতোটা না খুঁজে পাচ্ছি না, ওই বাচ্চারা হয়তো দৌড়াদৌড়ি করেছে, তখনই হয়তো কোথাও সরে গেছে। তা বলছে ঠিক আছে দেখছি, আপনি দাঁড়ান আমি খুঁজে দিচ্ছি। তা এদিক ওদিক করতে করতে দেখে যে একটা কোনায় দুদিকে পড়ে রয়েছে। যাই হোক বাচ্চারা লাথালাথি করে করেছে। তা বলছে এই দুটো কি আপনার?
তখন তো ওই বুয়া বলছে, হ্যাঁ এটা তো আমার খুব ভালো করলে, খুব উপকার করলে তুমি মা আমার। সে মানে গলায় গলায় আপ্লুত হয়ে গেছে, মানে তোমার মতন মেয়ে হয় না। ও তো বলছে ঠিক আছে আপনি বুয়া তুমি আপনি কোথায় থাকেন, কোন ফ্লোরে থাকেন? তখন বলছে আমি তো 7 তলায় থাকি। 7 তলায় বলেছে এরকম ফ্ল্যাট নাম্বারটা। তো বলেছে আচ্ছা বুয়া তুমি তো আমাদের পাশের, আপনি তো আমার পাশের ফ্ল্যাটেই থাকেন। বলছে ও আচ্ছা ওই দিকে, তার জন্যই তোমরা এসছো, কিন্তু তোমাদের তো দেখতে পাই না, তাই তোমাদের সাথে আলাপ হয়নি এই 7 দিনে। এবার তো তোমার বুয়া তো বুয়ার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। এবার ওদের বাড়ি দুটো ভাই, মানে বুয়ার 2 ভাইজি রয়েছে। বড় ভাইজিটা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে, ছোট ভাইজিটা কলেজে পড়ছে ফার্স্ট ইয়ারে। তা এবার যত দিন যাচ্ছে, দিন যায়, খুব ভালো ব্যবহার, খুব ভালো মানে একদম নিজের একদম আপন বুয়া ভাইজির মতন হয়ে গেছে। আসা যাওয়া করছে। ওদের ফ্ল্যাটেই বুয়া বেশি আসতো, কিন্তু বুয়া কিন্তু কোনোদিন খুব একটা ওকে যেতে বলতো না। এবার বেশ 1 বছর না 1.5 বছর হয়ে গেছে ওই ফ্ল্যাটে রয়েছে, কোনো প্রবলেম হয়নি, কোনো কিচ্ছু হয়নি, হ্যাঁ একদম ঠিকঠাক। তা এরপরে ও যখন মানে বৌদি শুধুই জানতো যে ও প্রেগনেন্ট। তা ও একদিন যখন বেরোচ্ছে, ও তখন বুয়ার সাথে দেখা হয়। বুয়াও তখন কোথাও যাচ্ছে আর কি, ছোট ভাইজিকে সাথে নিয়ে। তা বুয়া বলছে আজকে তুমি অফিস থেকে ফিরে আসলে মা করে কথা বলতো। আবার বুয়া বলছে মা তুমি অফিস থেকে ফিরে আসলে আমাদের ঘরে একটু এসো তো, আজকে তোমার সাথে কিছু কথা আছে। তা বলে ও তো বলেছে ঠিক আছে বুয়া আমি যাব। তা বলছে বাবা এতদিন হয়ে গেল এখন আমাকে ডেকেছে। তা ও গেছে অফিস থেকে ফিরে একটু রাতের দিকে, রাত 9টা ফটা বেজে গেছে। গিয়ে দেখছে বুয়াদের ঘরটা না কেমন অন্ধকার 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 বলতে তোমার কেমন আলো আধারি, একটু অনেকগুলো বাড়ি হয় না যে তোমার একটু আলো আধারি টাইপের হয়ে যায়, ওরকম মানে ঘরে টিম টিম করে লাইট জ্বলছে, ওরও ভয় লাগছে। তা ও যখন ঢুকে দেখছে বুয়া অন্য ঘরে বসে কি সব মানে মন্ত্র বলছে, সেটাও বুঝতে পারছে, কিন্তু কি মন্ত্র বলছে সেটা বুঝতে পারছে না। তাই এত রাত্রির বেলা মন্ত্র বলছে, ওরও একটু খটকা লাগে। তখন ওর বড় ভাইজি বলে ভাবি তুমি এখানে বসো, বুয়া আসছি। তো ও তো বসেছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে ওদের সাথে গল্প করছে। তা 10-15 মিনিট বাদে বৌদি বলছে ওই মহিলাটি মানে বুয়া এলেন, এসে বলছে এ নাও একটা প্রসাদের মতন প্রসাদ দিয়েছে, তার সাথে লেবুর আচার দিয়েছে আমাকে। এবার আমি বলছি না না এইসব আমি খাবো না। ওই বুয়া তখন বলছে এই টাইমে কিন্তু এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে, এই আচারটা তুমি খেয়ে দেখো, এই সময় ভালো লাগে। এবার ও হকচকিয়ে গেছে। বৌদি বলছে আমি তো হকচকিয়ে গেছি। এবার আমি তো কাউকেই জানাইনি ব্যাপারটা, কারণ আমি ভেবেছিলাম যে 3 মাস হোক, 3 মাস হলে সমস্ত কিছু জানাবো। তাই এবার ও বরকেও জানায়নি কিছু। এবার ও তখন ভাবছে যে এই মরেছে, এই বুয়া কি করে জানলো। এবার ও না কৌতূহল বসে ওকে বলেই ফেলেছে যে বুয়া যে তুমি কি করে বললে বলো তো, তুমি কি করে জানলে? বলে আরে আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা পোয়াতি মানুষ দেখলেই তো বুঝতে পারি। কেন বুঝতে পারবো না? তুই প্রেগনেন্ট, তোকে তো তোর চাল চলো না সবই বদলে যায় এই টাইমে, এটা দেখলেই তো বোঝা যায়। তো হয়তো ভেবেছে সত্যি, হয়তো উনি হয়তো আগেকার দিনের একটু বয়স্ক, তো হয়তো আগেকার দিনের মানুষ বলে উনি হয়তো একটু বুঝতে পারেন। তো ও হেসে ওই দুটো জিনিস নিয়ে চলে যায়। বলে আমি তো এখন লেবুর আচার খাবো না, আমি তাহলে ভাতের সাথে খাবো, সরি রুটির সাথে খাবো। আর বলছে তাহলে তুই এই প্রসাদটা খা। তা ওকে একটা মিষ্টি কিছু দিয়েছে খেতে। তা এবার ও তো খেয়েছে, খেয়ে ও তখন খেয়ে ওর ঘরে ফিরে এসছে।
এবার যথারীতি ও তো আচার দিয়েছে, ওকে বলছে তোকে কে আচার, বউকে মানে বৌদি দাদা জিজ্ঞেস করছে বৌদিকে যে তোমাকে কে আচার দিল। তো ও তখন বলছে বুয়া দিয়েছে। তা ও তো বলছে বাহ বেশ ভালো খেতে তো। দাদাও কিন্তু খেয়েছে ওই আচারটা, এবার বৌদি খেয়েছে। এবার খাওয়া দাওয়ার পর ওরা যখন শুতে গেছে সেই সময় বৌদির হচ্ছে প্রচন্ড পেটে প্রচন্ড পেন হচ্ছে। এবার এতটাই পেন হচ্ছে মানে ওর নিজেকে সহ্য করতে আর পারছে না, হ্যাঁ এত পেন হচ্ছে। এবার দাদা তখন নিয়ে যায় হচ্ছে কাছের হসপিটালে নিয়ে গিয়ে যেতেই তখন ডাক্তার তো বলে আপনি এই সময় এত উল্টো পাল্টা খাবেন না, আপনাকে এই সময় ধীরে ধীরে থাকতে হবে। এবার ও তো শুনে অবাক হয়ে যায়, বলছে এই সময় মানে? বলে কেন আপনি জানেন না আপনার বউ প্রেগনেন্ট, 2 মাস হয়ে গেছে। তখন বলছে না, তখন দাদার সাথে একটু কোটামুটি লেগে গেছে যে তুমি আমাকে পর্যন্ত জানাবে না। তখন ও বলছে আমি তো সারপ্রাইজ রেখেছিলাম, সবাইকে জানাতাম একটা সারপ্রাইজ, যার জন্য কাউকে আমার নিজের মা বাবাকেও পর্যন্ত বলিনি, আর তোমাকে কেন জানাবো না বলো। এরকম করে মাথা ঠান্ডা করেছে। তা ওকে তো ইঞ্জেকশন দিয়ে মানে ফ্ল্যাটে নিয়ে আসে, পেটে ব্যথা কমতে ফ্ল্যাটে নিয়ে আসে। এবার ওরা যখন ফ্ল্যাটে আসে তখন বাজে রাত প্রায় 3টে। তা ওরা যখন ফ্ল্যাটে ঢুকতে যাবে তখন দেখছে ওই বুয়া ওদের সামনে না ওই তোমার একটা ওই ছোট মাটির ঘটের মধ্যে কিছু জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ওরা তখন বলছে কি বুয়া তুমি এত রাতে জেগে রয়েছো? তখন বলছে আরে তোর কি শরীর খারাপ হয়েছিল, তোর মনে হলো গলার আওয়াজ পেলাম, ওর জন্যে আমি এখন এই সময় তো নজর ফজর লাগে, আমি একটু নজর উতরে দিই। তা ওকে এরকম করে 7 বার ঘুরিয়ে তা ওর নিয়ে ঘরের ভেতর চলে যায় ওই বুয়া। এবার তো নিয়ে চলে গেছে। এবার ও খেয়াল করছে যে এই যখন ও প্রেগনেন্ট হয়েছে, যখন থেকে জানতে পেরেছে এরপর থেকেই না ওই মানে ওই প্রসাদটা খাওয়ার পর বলো, ওই বিয়ে করার পর বলো, ও খুব উইক হয়ে যেতে থাকে। মানে কিছু একে তো ভমিটিং ভাব ছিলই, তার মধ্যে ওর কিছু খাবার দাবারও ইচ্ছা করতো না, খাবার দাবার খেতে খেতে না ওরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। এবার ও খেয়াল করতে থাকে ওই যে বড় যে ভাইজিটা আছে অভিকে দেখলেই না শুধু মানে খালি ও হয়তো বাড়িতে রয়েছে, ও তো যখন প্রেগনেন্ট হয়েছে শরীর খারাপ যখন বেশি হয়ে যায় ও তখন চাকরিটা ছেড়ে দেয়। তা চাকরিটা ছেড়ে দিতেই ও তখন দেখে কি খালি ও ঘুরছে ফিরছে, খালি অভিদার কথা অভি বলছি ও দাদার কথা জিজ্ঞেস করছে। এবার ও তখন বলছে এই তুমি খালি ঘুরছো ফিরছো, ওর কথা জিজ্ঞেস করছো কেন? ও কখন আসবে, তোমার কি দরকার ওকে? বলছে না ওই একটা পড়ার বিষয়ে জানাচ্ছিল। তো ও তখন বলছে ও একটা অন্য ইয়েতে পড়েছে, তুমি একটা অন্য ইয়েতে পড়েছো, ও কি করে বোঝাবে? হ্যাঁ না এরকম করতে থাকে। তা ও এইসব কথা বলার পর ওকে বলে, দাদাকে বলে তুমি কিন্তু বেশি ওর সাথে মিশবে না, ইয়ে করবে না, এরকম বলতে থাকে। তো বলে আমি ওর সাথে কোথায় মিশি, ও দাদা তো দাদার মতন মানে দাদা খুবই ভোলা ভালা একটা মানুষ। এসে বলছে আমি আসি যাই খাই দাই আবার অফিস চলে যাই, তোমার দেখাশোনা করি, আমি আবার ওর সাথে কোথায় কথা বলতে চাই? কোনোদিন দেখেছো তুমি আমার সাথে ওর সাথে কথা বলতে? তাই এরকম করে খুটখাটে ওদের সাথে লাগতে থাকে। তাই এবার ও যখন তোমার 4 মাস হয়ে গেছে, 5 মাসে পড়বে, সেই সময় নবরাত্রি পড়ে। নবরাত্রি পড়তে ও তো পুজো আশ্রা কিছু করতে পারবে না। তা ও কি করে, তা ও বাড়িতে এমনি সাধারণ একটু, মন তো মানে না, ও বরাবরই উপোস করে পুজো আশ্রা করে, 9 দিন ধরে উপোস করে পুজো করে মাকে। তা ও সেটা করতে পারবে না, এবার উপোস তো করতেই পারবে না, কিন্তু ওই প্রত্যেক দিন ইয়ে করছে। কিন্তু এবার ও দেখছে যে ও যতবার মানে পুজো দিতে যাচ্ছে, পুজো দেয়া হয়ে যাচ্ছে, তারপরেই যেন বেশি করে আরো শরীর খারাপ হয়ে যাচ্ছে। হয় মাথা ঘুরে, কখনো একবার তো অজ্ঞানী হয়ে গেছিল, কোনো ক্রমে ওকে জ্ঞান ফেরানো হয়। এবার ও তখন না আরো মনে ডাকতে থাকে যে কি হলো ব্যাপারটা,
আর এইদিকে বুয়ারও বেশ মানে ওই কথা জানার পর বুয়ার আরো টেক কেয়ার বেড়ে গেছে, বিভিন্ন খাবার এনে পাঠাচ্ছে, ওই খাবার খেতেও ভালো লাগছে, কিন্তু বাড়িতে যে কুক রান্না করে দিচ্ছে সেই খাবার ভালো লাগছে না, কিন্তু বুয়ার খাবারগুলো ওর খুব ভালো লাগছে খেতে এবং ও খাচ্ছেও সেটা। তাই এবার বলছে যে যখন নবরাত্রির মানে দ্বিতীয় দিনে পড়েছে সেই দিন বলছে একটা মানে বৌদি বলছে সকালবেলা আমি স্নান করে উঠেছি, উঠে দেখছি কি ওই যে আমার যে ঘরে তুলসী গাছ আছে, তুলসী গাছটা তো বাইরে রেখেছি, ওই বাইরে ওই নখ চুল পড়ে রয়েছে তুলসী গাছে, তুলসী গাছের গোড়াতে, তুলসী গাছে এরকম রয়েছে। এবার যে দিকটা তুলসী গাছটা রয়েছে এটা ওই দিকটা ছাড়া অন্য কোনো দিক থেকে হাওয়া দিলে আসবে না, বোঝাই যাচ্ছে যে কেউ মনে হয় ওইখানটা মানে এরকম করে ছড়িয়ে রেখেছে। তাই এবার এটা দেখে না ওর খুব রাগ হয়ে যায়, রাগ হতে ও তখন ওই চিৎকার করে ওদের নাম ধরে ডাকে দুই ভাইজিকে, বলছে হ্যাঁ রে তোরা কি এখানে তুলসী গাছে কি চুল ফুল ফেলেছিস, নখ ফেলেছিস, কি করেছিস দেখ তো আমার তুলসী গাছ, কেন এরকম করেছিস? হ্যাঁ, তখন বড় ভাইজি বলছে আরে বলো না বৌদি, আমি ফু দিয়ে এরকম করে ওড়াতে গিয়ে তোমার ওই গাছে পড়ে গেছে, সরি গো, কিছু মনে করো না, ভুল হয়ে গেছে আমার, এরকম বৌদি রাগ করো না, আমি সরিয়ে নিচ্ছি। এই করে ও সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর বলছে যে তুলসী গাছ একটা যখন ও গাছটা ছিল তখনও তো সবুজ ছিল, কোনো মানে মরে যাওয়ার চিহ্ন ছিল না, কিন্তু দুপুর বেলায় ও যখন দেখছে পুরো গাছটা শুকিয়ে মরে গেছে। এবার একটা গাছ একদম শুকিয়ে কাঠখোট্টা হয়ে যেতেও তো সময় লাগে, যে একদম সকালের যে তরতাজা তুলসী গাছ ছিল সে নিশ্চয়ই তোমার ইয়েতে দুপুরবেলার মধ্যে একদম খটখটে শুকনো হয়ে মরে যেতে পারে না। এবার ওর মনে না খুব কু ডাকতে থাকে। এরপরে একদিন ও বলছে আমি একটু ডাক্তারের কাছে যাই। তা সেদিন আবার যেহেতু হসপিটাল পাশেই ছিল, এবার সেহেতু যেদিন ডাক্তার দেখানো ছিল সেদিন ওর দাদার না শরীরটা বেশ খারাপ, জ্বর এসছে, ওর খুব জ্বর এসছে। তা ডাক্তারও চেক আপ ছিল, তো বৌদি বললো লিফটে করে নামবো, কি আছে অসুবিধা নেই, আমি এখানে তো দুপা তো হাঁটলেই মানে একদম পাশাপাশি দুপা হাঁটলে গাড়ি করেও যেতে লাগে না, হেঁটেই যাওয়া যায়। তা আমি ডাক্তার দেখিয়ে আসি, এসে তুমি শুয়ে থাকো এখানে। তা প্রথমে দাদা রাজি হয়নি, দাদা যেতে বলে, তো বৌদি বলে আমি চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। এবার তো ডাক্তার ফাক্তার দেখিয়ে বৌদি বাড়িতে এসছে। বৌদি বাড়িতে এসে আসার পর দেখছে যে ওই যে বরণ মানে ও দরজা চাবিটা খুলেছে, কারণ ও বাইরে থেকে লক করে দিয়ে গেছিল। এবার ও যখন দরজাটা খুলে দেখছে আগে অভি করে না, অভি নামটা এসে যাচ্ছে বারবার, দাদা শুয়ে রয়েছে, মানে বসার ভাবি দাদা শুয়ে রয়েছে এবং ওর মাথার কাছে একটু মানে জামা কাপড় অবিন্যস্ত অবস্থায় মাথার কাছে ও বসে কপালে চুমু খাচ্ছে ওর দাদা। এবার ওই দেখে না নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারেনি, ও গিয়ে সপাটে ওকে উঠিয়ে সপাটে একটা চড় মেরে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে ফ্ল্যাট থেকে বার করে দেয়, আর বলে তুই যদি আর কোনোদিন আমার ঘরে আসিস তাহলে দেখে নিস, তোকে আমি এখান থেকে ইয়ে করব। তা বলছে এই ঘটনার পরের দিন ওর বুয়া তো আসে, বলে না এটা খুব ভুল করে ফেলেছে, অ্যাকচুয়ালি যা হয় উঠতি বয়সের মেয়ে তো, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়ে ও তখন বলছে যে ও একটা তো তরকারি দিয়ে গেল, বুয়া বলছে যে তখন আমার মনে হয়েছে যে এই তরকারিটা খাবো না, ফেলে দিই। তা ও তখন কি করেছে যে ওই তরকারিটা পাশে নিয়ে বসেছে, ওর কিন্তু খাওয়ার ইচ্ছা নেই ওই তরকারি, কিন্তু কোনোভাবে ও সেটা করতে পারলো না, সেই তরকারিটা খেলো। সেই দিনই রাত্রির বেলা ওর আবার শরীর খারাপ হয়, আবার পেটে ব্যথা, মানে সে পেটে ব্যথা বলতে মানে সে আর সহ্য করতে পারে না, আবার সেই হসপিটালে গিয়ে ইঞ্জেকশন নেয়,
ইঞ্জেকশন নেওয়ার পর ওকে বলে না, ওকে একদিন একটু ভর্তি রাখতে হবে, ওকে আরো জিনিসপত্র চেক আপ করতে হবে, চেক আপ করার পর মানে তারপর আমরা ছাড়বো। তা হসপিটালে ভর্তি হয়, ও তো ওর বাড়ির লোকজনকে জানায়, ওর মা বাবাকে জানায়, বৌদির মা বাবা আসে, শ্বশুর শাশুড়ি আসে। এবার যেদিন বৌদির মা বাবা আগে আসতে বুয়া কিন্তু গ্রামে চলে যায়, শুধু থাকে হচ্ছে ওর ছোট মেয়েটা, এই ছোট ভাইজিটা আর বড় ভাইজির সাথে বুয়া কিন্তু গ্রামে চলে যায়। বুয়া যতদিন ওর মা ছিল ততদিন কিন্তু ওর মা বুয়া কিন্তু ওই ফ্ল্যাটে ফিরে আসেনি। এবার বুয়া বলছে, বৌদি বলছে যে আমার যখন 8 মাস হয়ে গেছে, তখন একদিন মানে প্রায় রাত্রির বেলা হয়ে গেছে, তখন হঠাৎ করে দরজায় কলিং বেলের আওয়াজ কি না, ওরা দরজা খুলে দেখে ওর শ্বশুর শাশুড়ি আর ওদের যে মানে একজনকে নিয়ে উনি এসছেন বাড়িতে। এবার আকস্মিক এসছে, কাউকে কিছু জানায়নি। এবার বলছে যে দেখ বাবা, মনটাকে শক্ত কর, তোদের দুজনকে একটা কথা বলবো। এবার ওরা তখন বসে বলছে কি কথা বলো। তখন ওরা বলছে যে বাবা, একটাই কথা বলছি, তোমাদের মনটাকে শক্ত করো, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু পেটের বাচ্চা আর বেঁচে নেয়। এবার ও শুনে তো মানে বৌদি শুনে তো হাও হাও করে কাঁদতে থাকে, বলছে এ তো নড়ছে। বলছে না, যেটা নড়ছে সেটা ঠিক না, ঠিক আছে, কারণ তোমাকে তোমার যে এই শরীর খারাপ, আমি কিন্তু এনাকে খুব বিশ্বাস করি, এনাকে আমি এনেছি বেনারস থেকে, ইনি একজন মস্ত বড় তান্ত্রিক। ইনি কিন্তু বলেছে ওনার ঘরের আশেপাশে মানে ফ্ল্যাটের আশেপাশে এমন একজন কোনো ডাইনি বা বাচ্চাদের রক্ত খেয়ে মানে এমন কোনো জিন বলো বা ডাইনি বলো বা পিশাচ বলো, যাই থাকুক না কেন, সে কিন্তু নজর দিয়েছে তোমার বউয়ের পেটের মধ্যে। এবং আশা করো না তোমার বউয়ের বাচ্চাটা কিন্তু বা তোমার যে নাতি নাতনি আসবে তারা কিন্তু জীবিত আসবে, কারণ সে কিন্তু মেরেই ফেলেছে। তা তোমার ওকে না জানিয়ে তা বুয়ার যে কাণ্ড কারখানা ওর মাও দেখেছে, ঠিক আছে, মানে ওর মাও জানতো এই ব্যাপারগুলো। ওর মাকে বলেছে, মানে শাশুড়ি মাকে বলেছে, শাশুড়ি মাকে বলতে সমস্ত কিছু জানায় এবং ওকে নিয়ে আসে, বাড়িতে যজ্ঞ করা হয়। এবার বলছে যতক্ষণ ওই যজ্ঞ হয়েছে ততক্ষণ পর্যন্ত মানে ওই বুয়ার ঘর থেকে চিৎকার, চেঁচামেচি, খেস্তা খিস্তি, মানে উল্টো পাল্টা ভাষায় কথা বলা, গালিগালাজ করা, এরকম আওয়াজ হচ্ছে। তখন যখন পুরো সম্পূর্ণ কাজটা হয়ে যায় এবং ওর প্রচন্ড পেন ওঠে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং দেখা যায় সত্যি বাচ্চাটা নেই। এবং বলে যে উনি যাকে নিয়ে এসেছিলেন ওনার মা, তাকে বলে যে উনি কিন্তু যে পাশের ঘরে যে রয়েছে, সে পাশের ঘরের যিনি রয়েছে তিনি কিন্তু ওরকম বাচ্চার রক্ত খেয়ে ও কিন্তু নিজের আয়ুকে বাড়ায় বাচ্চার রক্ত। তা এই কারণে যে ওর ওপর নজরটা পড়েছিল, শুধু বাচ্চার ওপরই নজরটা পড়েছিল, ভাগ্য যে তোমার বউয়ের অন্য কোনো ক্ষতি করেনি। তারপরে তো ওকে বাঁধিয়ে দেওয়া হয়, ওকে নিয়ে আসা হয় ওই শ্বশুর বাড়িতে, নিয়ে এসে তারপরে ওকে আবার নতুন করে মানে ক্লিনজিং করিয়ে তাবিজ কবজ দিয়ে ওকে রাখা হয় এবং বলে যে ওই ফ্ল্যাটটা তো ছেড়েই দেওয়া হয় এবং বলে দাদা যে গিয়ে বলে যে ওই যজ্ঞের পর সেই দিনের পর থেকে যে ওই বুয়ারা যে কোথায় চলে গেল তিনজনে, তাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না আজ পর্যন্ত। তারা কে ছিল, কোথা থেকে এসছে, কোথায় তাদের গ্রাম বা কোথায় তারা থাকতো আগে, কেন তারা এসছে, কিছুই জানতে পারেনি। তা যথারীতি ওরা আবার ওই ফ্ল্যাট ছেড়ে দিয়ে ওরা নতুন করে একটা ফ্ল্যাট কেনে, ফ্ল্যাটে বড় করে ভালো করে গৃহপ্রবেশ করে তবে ওরা ঘরে যায়। এবং একটা জিনিস কি বলতো, ওর মানে বর্ষা ভাবির বৌদি না,
আজ পর্যন্ত মা হতে পারলো না। মানে ও এতটাই ক্ষতি করে দিয়েছিল ভেতরে ভেতরে, মানে ওর বাচ্চা নেওয়ার ক্ষমতাটা আর নেই, মানে ওই জরায়ুটাই কেটে বাদ দিতে হয়েছিল ডাক্তারদের। তাই ওর জীবনের একটা বিভৎস মারাত্মক ঘটনা, বলো কেমন ডায়েরির হাতে পড়েছিল, এটা যদি হয়েছিল, মানে যার জীবনে হয়েছে সেই একমাত্র ব্যাখ্যা করতে পারবে যে তার কি, মানে তার ওপর দিয়ে, তার ফ্যামিলির ওপর দিয়ে কি যায়। যে এখনো অব্দি, এটা কিন্তু বেশি দিন আগের ঘটনা না, এই তোমার 2018-র ঘটনা বলছি, এটা বেশি বেশি বছর আগেকার ঘটনাও না কিন্তু এটা, মানে 2018-তে দাঁড়িয়ে এত বিজ্ঞান উন্নত, এত সমস্ত কিছু আমরা, এত কিছু উন্নত, মানে এইসব ঘটনা যখন কেউ বলে তখন মানে এক এক সময় নিজের কানকে বা নিজেকেই মানে অবিশ্বাস মনে হয় যে সত্যি কি এরকম কিছু হয়। কিন্তু সত্যি কথা বলতে তারা তো আর মিথ্যে কথা বলবে না, কারণ আমি বৌদির বর্ষা ভাবির মা বাবাকেও দেখেছি, মা বাবার সাথে কথা হয়েছে, বৌদি নিজে আমাকে বলেছে, বর্ষা ভাবি তো বলেছে, তার সাথে বৌদি নিজে বলেছে, এবং এতটা কি অতিরঞ্জিত ভাবে কেউ বলতে পারবে যে এখনো অব্দি যে কষ্টটাও পেয়েছে। তা এই হচ্ছে আমার সেকেন্ড ঘটনা, মানে সেকেন্ড না, লাস্ট ঘটনা। কেমন লাগলো একটু জানিও আমাকে। আর যে জেঠুর ঘটনাটা বলবো বলেছিলাম, ওটা একটু বেশ লেন্দি, আজকে কিন্তু অতটা সময় হবে না। আবার কি বলতো, এই লেন্দি ঘটনাগুলো না আমি যদি আধা আধা ভাবে বলি, আমার যেমন প্রবলেম হয়, আমিও তো অনেকের লাইফ শুনি বা অনেকের গল্প শুনি, ওই পার্ট পার্ট করে না, মানে নিজেও ভুলে যাই, একে তো ভুলো মন আমার, এমনি ভুলে যাব কোনটা থেকে শুরু করেছি কোথায় গিয়ে শেষ করেছি। আবার কি ওই একটা ইন্টারেস্টিং ব্যাপারটা না থাকে না, এটা বেশ বড় গল্প, মানে বড় ঘটনা হয়েছিল, জেঠু আমাকে বলেছে, ওই অবনী জেঠু। তা এর পরের দিন আমি এটা অবশ্যই শেয়ার করব কেমন লাগলো এই দুটো ঘটনা, একটা ব্ল্যাক ম্যাজিক আর একটা ডাইনি বলো পিশাচ বলো, যে বৌদি পাঠিয়েছিল, বৌদির সাথে ঘটেছিল। তো কেমন লাগলো একটু জানিও আমাকে, আমি অবশ্যই বর্ষা ভাবিকে বলে দেবো কালকে যে তোমাদের কেমন লেগেছে। তা শুভরাত্রি, গুড নাইট, সকলে ভালো থেকো, আবার দেখা হবে নেক্সটে। শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.